হ্যালো কমার্সিয়ানরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এমন একটি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব বা গাইডলাইন বলো, অ্যাডভাইস বলো, যে কোনো কিছু বলতে পারো, যেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা এই জায়গায় কিন্তু প্রবলেম ফেস করি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমরা বুঝি না পরীক্ষার মধ্যে আমরা আসলে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব। আমাদের ধারণাই থাকে না যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায়। অ্যান্ড অনেকের মধ্যে অনেক মিসকনসেপ্ট থাকে, যার কারণে আমাদের যে এডমিশনের সময়ে বা পরীক্ষার এক্সাম হলে বসে আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারি না, কেননা আমাদের কোয়েশ্চেনের বিপরীতে নিজেদেরকে বিহেভিয়ারটা রাখতে হয়। হ্যাঁ, অবশ্যই ঠিক মতোই শুনেছো যে কি বিহেভিয়ারটা রাখবো কোয়েশ্চেনের বিপরীতে, যার ফলে আমার টাইমটা কনজিউম কম হবে। এই জিনিসগুলো না জানার কারণে ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রশ্ন কমন আসার পরেও দেখা যায় কি আমাদের অ্যান্সারগুলো ঠিকমতো করা হয় না, বা পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের পুরো প্রশ্নই দেখা যায় কি যে শেষ করেছি ঠিক আছে, রিভিশন দেওয়া হয় না বা শেষ করতেও পারিনি। এই ধরনের প্রবলেম ফেস করি কেননা আমরা বুঝি না কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয় পরীক্ষার হলে বসে। আমি কিন্তু আগের কথা বলছি না, অনেক অ্যাডভাইস পাবে তুমি যে রেগুলার হ্যাবিট, এভাবে পড়তে হবে ওভাবে পড়তে হবে, সকল একদম প্রিপারেশন তোমার একদম টাইট ফিট, তুমি সব কিছুই জেনে গিয়েছো, কিন্তু তুমি এটা জানো না যে পরীক্ষার হলে বসে তুমি কিভাবে কোয়েশ্চেনটা সলভ করবে যাতে তোমার টাইম কনজিউম কম হয়। সো এই ধরনের অনেকগুলো টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করব, যেটা আমি প্রথমে বুঝিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে বুঝেছি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আমি 76তম হয়েছি এই টেকনিকটা ফলো করে, যেখানে আমি দেখেছি যে এই টেকনিক ফলো করলে, এই টেকনিকগুলো ফলো করলে আমার টাইমটা অনেক কম কনজিউম হয় অ্যান্ড খুব তাড়াতাড়ি প্রশ্ন সলভ হয়ে যায়। অ্যান্ড আমি দেখতে পারি যে ঠিক আছে এই জিনিসগুলা এভাবে মানে একটু রিভিশন দিতে পারি কয়েকটা বিষয়গুলা। সো এই জিনিসগুলো আমি যখন আমি জিএসটির এক্সাম দিয়েছি তখন আমি বুঝেছি। সো আমি আমার সাথে এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেরি না করে চলো আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের এই জিনিসটা শুরু করি। যখন আমি ঢাবির এক্সাম দিয়েছি তখন ম্যাক্সিমাম টাইমে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের শুরুর দিকে গিয়েছি, দেখলাম সবাই খুবই ফিটিং ফাটিং, একজনে খুবই সুন্দর করে স্যুট বুট পরে পরে এসেছে, মানে এক একজনের এক এক অ্যাটিটিউড দেখে আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে ওরা কত কিছু পড়ে। আমার নার্ভাসনেস হওয়া শুরু হয়ে গিয়েছে। ইভেন দেখা যাচ্ছে কি যে আমি পরীক্ষার হলে বসেছি, আমার ঠিক এক বেঞ্চ পরে আর কি পাশে ওগুলো একটা একটা টুল ছিল আমাদের সেন্টারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাবির এক্সামটা হয়েছিল। সো ওই বান্দাটা দেখা গেল কি যে খুবই একটা গেট আপে আছে, যেন সে সব পারে। অ্যান্ড পরীক্ষা খুবই ফানি বিষয় হচ্ছে, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে দেখছি সে আমার খাতা থেকে উঠে উঠে উকি মেরে মেরে দেখছিল। এই ধরনের কিছু বিষয় লক্ষণীয়। মানে তোমরা যখন দেখবে এগুলো কিন্তু সবগুলো চোখের মরিচিকা, এগুলা কিন্তু তোমরা দেখে কনফিডেন্সলেস বা কি বলবো নার্ভাস হয়ে যাবে না। এগুলো অনেকে যায়, অনেকে ঘুরতেই যায়, অনেকে এমন একটা ভাইব নিয়ে যায় দেখা যাবে কি হবে না হবে। অনেকে পরীক্ষার হল থেকে বের হয়ে বলবে যে আজকে সব এমসিকিউ হবে, সব কিছু হবে, কিন্তু দেখা যাবে সেই আসবে না, কিন্তু তুমি আসবে। যদি তুমি পরীক্ষার হলে কোয়েশ্চেনটা, তুমি সকল প্রিপারেশন ঠিক আছে, সব কিছু ওকে আছে, কিন্তু তুমি যদি সঠিকভাবে তুমি যদি কোয়েশ্চেনটা সলভ করতে পারো, বা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায় যে টেকনিকগুলো আমি ফলো করেছি সেগুলো যদি তুমি নিজে জেনে অ্যাপ্লাই করে দেখতে পারো। সো ঢাবির এক্সাম দিতে বসেছি আমি, যখন এমসিকিউ দাগাচ্ছিলাম, যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব বলছি আর কি, সেটা যে এমসিকিউ দাগাচ্ছিলাম, দাগাতে দাগাতে দেখলাম কি যে আমাদের রুমের মধ্যে ঘড়ি ছিল না। সো ঘড়ি তোমার এমনিতে নর্মাল ওয়াচ নিয়ে যাওয়া এলাও ছিল না। নর্মালি যারা ঘড়ি নিয়ে যেত রেখে দিতে বলতো। অ্যান্ড আমি সেটা একটা মিসকনসেপ্ট ছিল যে নর্মাল হয়তো এই ঘড়িগুলো ইউজ করা যেত, হয়তো ইলেকট্রিক ঘড়িগুলো ইউজ করা যেত না, এ ধরনের কিছু, বাট আমি নিয়েই যাইনি। অ্যান্ড দুর্ভাগ্যবশত আমি যে রুমে পড়েছি সেখানে ঘড়ি ছিল না। সো টাইম মেনটেন করা যেটা ছিল শুরুর দিকে আমার মাথায় বাস, যে আমি টাইম মেনটেন করতেই পারিনি, কারণ আমার রুমেও ঘড়ি ছিল না, আমি নিজেও ঘড়ি নিয়ে যাইনি। সো এখন আমাকে পুরো এক্সাম দিতে হবে কয়টা বেজেছে কতক্ষণ হয়েছে সেটা না জেনে। এর ফলে কি হয়েছে, আমি শুরুর দিকে একটা কোয়েশ্চেন পেয়েছি, আমি জাস্ট ওইটার দিকে এভাবে তাকিয়েছিলাম। এরকম প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আমি যখন বুঝি নাই যে এটার অ্যান্সার কী হবে, আমি ওই কোয়েশ্চেনটা নিয়েই পড়েছিলাম। আমি নেক্সট আরেকটা কোয়েশ্চেনে কিন্তু যাইনি, আমি ওইটা নিয়ে ভাবতাম যে কি হবে না হবে, এটার অ্যান্সার কী হবে, অপশনগুলো বিবেচনা করতাম। কিন্তু আমি বুঝতাম না যে আমি ওটা পাচ্ছি না, আমি ওটা রেখে অন্যটাতে স্কিপ করি, বা ওটা পাচ্ছি না আরেকটাতে যাই। এই ধরনের বিষয়গুলো আমার মাথায় কাজই করতো না। অ্যান্ড দেন প্রশ্ন পড়তে আমার অর্ধেক সময় চলে যেত। প্রশ্ন পড়তেছি, মাথায় প্রসেস হচ্ছে না,
কি বের করতে বলতেছে, পুরো প্রশ্ন পড়ে ফেলার পরে কি বের করতে বলছে আমি মাথায় বুঝছি না যে আসলে কি বের করতে আমাকে বলেছে অ্যাকাউন্টিং বা ফিনান্সের ম্যাথমেটিক্সগুলোতে, যেখানে আরও ক্যালকুলেটর ইউজ করতে পারতাম না। সো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে দেখা যেত কি যে পরে দিয়ে যখন 10 মিনিট বা 15 মিনিট আগে টিচার্সরা তো বলে যে আর 15 মিনিটস লেফট এভাবে করে তো বলে। সো তখন যখন বলেছে তখন দেখলাম যে আরে আমার তো লিখার এখনো অনেক কিছু বাকি। আমি তখন একটা মেবি একটা পুরো পোর্শন দাগাই নাই, অ্যান্ড কিভাবে দাগাবো আমি পুরো প্যানিকড হয়ে গিয়েছিলাম যে আমি টাইম কনজিউম করতে মানে টাইম বেশি কনজিউম করে ফেলেছি, টাইমটাকে ভালো করে ইউজ করতে পারিনি, টাইম মেনটেন করতে পারিনি আমার এমসিকিউ দাগানোর ক্ষেত্রে। দেন এটা আমার একটা বড় আফসোসের বিষয় ছিল। তাও দাগিয়ে এসেছি মোটামুটিভাবে, কিন্তু আমার একটা আফসোসের বিষয় ছিল কি যে আমি টাইম পাই নাই। আর ওখানে তো অনেক কিছু লিখতে হয়, তোমার রোল নাম্বার সেগুলো বারবার চেকিং করা, অ্যান্ড টিচার্সরা যদি আগে খাতা না দেয়, আধা ঘন্টা আগে যদি তোমার খাতা না দেয় তাহলে ধরো 15 মিনিট আগে দিলেন, দেখলো কি যে এগুলো ভরাট করতে করতে তোমার দেখবে যে কি টাইম পার হয়ে যায়। অনেকে আবার 5 মিনিট আগে খাতা দেয়, অনেকে আবার টাইম হলে খাতা দেয়, 15 মিনিট আগে, 5 মিনিট আগে, আধা ঘন্টা আগে খাতা দেওয়া উচিত, অনেকে সেটা করে না। সো এর ফলে দেখা গিয়েছে কি যে প্যানিক একটা যে বিষয় ছিল যে 15 মিনিটস লেফট বলার পরে সো অনেক ভুল লাগিয়ে দিয়ে চলে এসেছি। সো এই ভুলটা যাতে তোমাদের না হয় সেজন্য আমি তোমাদের সাথে আজকে কিছু টেকনিক শেয়ার করব যেগুলো আমি অ্যাপ্লাই করেছি আমার এডমিশন জার্নিতে, ডিউর এক্সামের পর, অবশ্যই ডিউ সিউর এক্সামের পরে আমি বুঝেছি অ্যান্ড আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেখলাম যে এটাতে ফল হচ্ছে, অ্যান্ড আমি পর্যাপ্ত সময় পেয়েছি পরবর্তী এক্সামগুলোতে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশেষ করে, এরপরে হচ্ছে যে যে এক্সামগুলো দিয়েছি। সো ওখানে পরবর্তী বিশ্ববিদ্যালয়তে আমি হচ্ছে পর্যাপ্ত সময় পাওয়ার কারণে আমি কোয়েশ্চেনটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে পেরেছি, ভালোভাবে দাগিয়ে আসতে পেরেছি, আর রিভিশন দেওয়ার টাইমও আমি পেয়েছি। ওকে, সো দেরি না করে চলো শুরু করি। কিভাবে এক্সামে কোয়েশ্চেন সলভ করবে বা কিভাবে এক্সামে কোয়েশ্চেনগুলোকে ডিল করবে, এটাকে আমি আরও ইজিভাবে বলতে পারি যে কিভাবে ডিল করবে, ডিল কিভাবে করবে। ওকে, সো দেখো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অতিরিক্ত শিওর হওয়া প্রশ্নগুলো উত্তর দেওয়া। তোমাকে যখন প্রশ্ন দেওয়া হবে, তুমি প্রশ্ন পাওয়ার পরে আমাদের কি থাকে কি যে আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখি। ওকে, সো প্রথমে বাংলা থাকে, অনেক সময় দেখবা কি প্রশ্নের শুরুতে বাংলা দেওয়া আছে, অ্যান্ড আমরা ওএমআর শিট পাওয়ার পরে সেটা না দেখে শুরুর কলামটা দাগিয়ে দিতে থাকি। অ্যান্ড কিন্তু ঢাকা ইউনিভার্সিটির দেখবা ওএমআর শিটেরও উপরে লেখা থাকে এটা ইংরেজির পার্ট, এটা বাংলার পার্ট, এটা অ্যাকাউন্টিংয়ের, এটা ফিনান্সের, এভাবে কিন্তু লেখা থাকে। ওএমআর শিটেও লেখা থাকবে, প্রশ্নেতেও লেখা থাকবে। এখন প্রশ্নের শুরুতে দেখো, প্রশ্নের শুরুতে এটা তোমার ধরো কোথায় লিখবো, আচ্ছা ধরো এটা তোমার ধরো প্রশ্নের শুরুতে বাংলা দেওয়া আছে, প্রশ্নের শুরুতে বাংলা দেওয়া আছে, কিন্তু ওএমআর শিট তোমাকে যেটা দিয়েছে দাগানোর জন্য সেখানে শুরুতে ইংলিশ দেওয়া আছে। অ্যান্ড তুমি ভালো করে নার্ভাসনেসের কারণে পড়োনি, তুমি কি করেছো, প্রশ্নের শুরুতে বাংলা দেওয়া আছে, এখানে পাশাপাশি অনেক কলাম দেওয়া আছে, ধরো এরকম অনেকগুলো কলাম দেওয়া আছে, ফার্স্টে ইংলিশ, দেন বাংলা দেওয়া আছে, দেন অ্যাকাউন্টিং, তুমি প্রথমে বাংলা দেওয়া আছে তাই তুমি বাংলার যে অ্যান্সারগুলো হবে তুমি ভুল করে ইংলিশে দাগিয়ে দিয়ে এসেছো। এই ধরনের ভুলগুলো আমার অনেক ফ্রেন্ডস করেছে যে প্রশ্নের শুরুতে বাংলা দেওয়া আছে, অ্যান্ড ওরা কি করছে যখন ওএমআর শিট পড়ে পেয়েছে তখন ওরা উপরের হেডিংগুলো পড়তেই ভুলে গিয়েছে। ওরা কি করেছে ইংরেজিটাতে শুরুতে বাংলা না, ওরা শুরুর ওএমআর শিটে দাগিয়ে দিয়ে চলে এসেছে, যার ফলে ম্যাক্সিমামের ক্ষেত্রে এই ভুলটা হয়েছে। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই আমার এই ভুলটা হয়ে থাকে। ইভেন রিটেন এক্সামে ওরা কিন্তু করে এটা। ওরা কি করে দেখে জানো, যে স্টুডেন্টদের কতটুকু পাওয়ার আছে, যে তারা হচ্ছে কতটুকু অ্যাটেন্টিভ একটা কোয়েশ্চেন সলভ করতে গেলে। এখন বাংলার অ্যান্সারগুলো যদি ইংলিশের ওএমআর শিটে দাগিয়ে দেয়, ওদের তো ডাবল ওএমআর শিট নেই, অনেক ওরা একদম ফিক্সড ওএমআর শিট ওরা হচ্ছে আনে। সো ওদের আরেকটা ওএমআর শিট নেই যে তোমাকে রিপ্লেস করে দিবে। সো এই জিনিসটাতে তোমাকে অবশ্যই ফোকাস থাকতে হবে যে প্রশ্নে দেওয়ার সময় বাংলা দেওয়া আছে, ওএমআর শিটের শুরুতে বাংলা দেওয়া আছে নাকি ইংলিশ দেওয়া আছে, এই জিনিসটা তোমাকে অবশ্যই নজরে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দেন প্রশ্ন পাওয়ার পরে তুমি তো একবার রিচেক করে নিবা, প্রত্যেকটা পেজে রিচেক করে নেওয়ার পরে প্রশ্ন পাওয়ার পরে যে যে প্রশ্নগুলোতে তুমি অতিরিক্ত শিওর আছো, সো বাংলা তুমি দাগানো শুরু করেছো, যে প্রশ্নগুলো অতিরিক্ত শিওর, লাইক তোমাকে ভাবতেও হবে না, তোমাকে অপশনও মনে হয় ভালো করে দেখতে হবে না, তাও ভালো করে দেখো, কেননা এরকম অনেক ভুল আমার হয়। আমি ইভেন তোমাদেরকে পড়ানোর সময়ও আমার অনেক সময় ভুল হয়ে যায়, আমি অন্য মনস্ক থাকার কারণে অপশন ভালো করে পড়ি না, দেন একটা বলে দিই, দেন ব্যাখ্যা পড়তে গিয়ে দেখি আরে এটা তো অপশনে ছিল, আমি তো এটা খেয়াল করিনি। সো এই ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে পড়ানোর সময়
প্রথমে আমি করে ফেলি, সো পরীক্ষার হলে ওইরকম একটা পরিবেশে যেখানে তোমরা এত নার্ভাস থাকবো ওইখানে তো অবশ্যই তোমরা করবা। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে অপশন পড়বা সবগুলা, কিন্তু যে প্রশ্ন অপশনগুলো মানে যে প্রশ্নগুলো দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মাথায় তোমার অ্যান্সার চলে আসে, তোমার ভাবতে হয় না, ফার্স্টে ওই জিনিসগুলা দাগিয়ে ফেলবা। এখানে আমি কোয়েশ্চেন বা ওয়েমার শিটটা বা একটা প্রশ্ন সলভ করব 3টা ধাপে, মানে এই ধাপগুলাতে সরি, আমি এখানে একটা কোয়েশ্চেন সলভ করব 3টি ধাপে। একটি কোয়েশ্চেন আমি কয়টি ধাপে সলভ করব? 3টি ধাপে। প্রথম ধাপটা আমি বলেছি যে অতিরিক্ত শিওর হওয়া প্রশ্নগুলো আমি ফার্স্টে দাগিয়ে ফেলবো, যেগুলো আমার দেখলেই অ্যান্সার মনে পড়ে যাবে, যেগুলো ভাবার জন্য আমার 1-2 সেকেন্ডের বেশি টাইম লাগবে না, যেগুলো আমি অপশন দেখলে বুঝে যাবো আচ্ছা এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ওকে, যেগুলো মুখস্থ পার্টের বিশেষ করে হতে পারে, সাল আসতে পারে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যালগুলো তো করার বিষয় না, নীতি, অ্যাকাউন্টিংয়ের নীতি থেকে আসতে পারে, ফাইন্যান্সের বিষয়গুলো আসতে পারে, বাংলাতে বিভিন্ন ধরনের কবির নাম, কবির সাল, জন্মসাল, মৃত্যুসাল, ইংলিশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিনোনিম, অ্যান্টোনিম, এই বিষয়গুলো আমাদের ঝটপট দেখলে মনে পড়ে যায়, যেহেতু 1 সেকেন্ডের বিষয়। সো এই জিনিসগুলো আমরা অতিরিক্ত শিওর হওয়া কোয়েশ্চেনগুলো খুব দ্রুত দাগিয়ে দিব। এখানের মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যালগুলো পড়ে না, কেননা ম্যাথমেটিক্যালগুলো খুব অতিরিক্ত দ্রুত হয় না, কিছু কিছু ছাড়া কয়েকটা টপিক, কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো খুব দ্রুতই সলভ হয়ে যায়। ওগুলো ছাড়া নর্মালি বিশেষ করে জটিল ম্যাথ যেগুলো থাকে, অনেক বড় বড় কোয়েশ্চেন দিয়ে থাকে, নর্মালি ঢাবিতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাই কি যাতে তুমি টাইম কনজিউম করো, তুমি বেশি টাইম কনজিউম করো, এই জিনিসটার জন্য ওরা কি করে অনেক বড় বড় প্রশ্ন দেয়, ইভেন এমনও অনেক উপাদান যেগুলো হয়তো অ্যান্সার বের করার জন্য লাগবেও না, তাও কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে যাতে তোমাকে কনফিউজ করা যায়। এই জিনিসগুলো ওরা করে, তাই তুমি এগুলো অবশ্যই মাথায় রাখবা যে কোনটা পিক করবো কোনটা পিক করবো না। ওকে, সো অতিরিক্ত শেয়ার হওয়া কোয়েশ্চেনগুলো আমি আগে উত্তর দিয়ে দেব। এরপর দেখো কম শিওর হওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এরপরে কি তুমি একটু কনফিউজড, এরপর আবার শুরুর দিকে যাবা, কোয়েশ্চেনগুলো 3টি ধাপ, একটা ধাপ আমি অনুসরণ করেছি। এরপর সেকেন্ড ধাপে গিয়ে তুমি শিওর বাট একটু কনফিউশন আছে, একটু কম শিওর, ঠিক আছে? সো এগুলো একটু ভেবে চিনতে যে এটা হবে কি হবে না, অপশন বিবেচনা করবে, 4টা অপশনের মধ্যে অপশন কিভাবে বিবেচনা করতে হয় আমি ক্লাসের মধ্যে অনেকবার বলেছি, তাও আমি আবার তোমাদেরকে বলে দিব, সমস্যা নেই। সো কম শিওর হওয়া, যে অপশন বিবেচনা করে এই ধরনের অ্যান্সারগুলো দাগাবে। পরীক্ষার হলের মধ্যে তুমি সবসময় দেখবে যে তোমাদের যে এমসিকিউসগুলো দিবে, সো এমসিকিউর মধ্যে দেখবা কি যে ধরো দিয়ে দেওয়া আছে কি যে এখন ধরো দেওয়া আছে কি যে হিসাব বিজ্ঞানের 2 তরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন কে, বা দাখিলা পদ্ধতির ইয়াকে বা হিসাব বিজ্ঞানের জনককে, এই ধরনের হচ্ছে আসতে পারে। ধরো এখন তোমার কোয়েশ্চেনের মধ্যে দেখো 1 নম্বরে ক নম্বরে কোয়েশ্চেন দিতে পারে, আমি এখানে লিখছি দেখা যাচ্ছে না হয়তো যেহেতু আমার জায়গা সংকুলন। তো দেখো 1 নম্বরের মধ্যে আসতে পারে কি, ধরো এফ.ডব্লিউ. টেলর। এখন তুমি তো জানো এফ.ডব্লিউ. টেলর হচ্ছে কিসের প্রবক্তা, আমি তো জানি এফ.ডব্লিউ. টেলর কিসের প্রবক্তা। 2 নম্বরে দেখো হয়তো অপশনে থাকতে পারে তোমার হচ্ছে হেনরি ফিউল। এখন তুমি এটাও জানো হেনরি ফিউল হচ্ছে তোমার কে, সেটাও তুমি জানো, তুমি এই দুইটা জানো, এফ.ডব্লিউ. টেলর এবং হেনরি ফিউলকে তুমি ভালো করে জানো। এরপরে একটা দেওয়া আছে 3rd নাম্বারে গিয়ে অপশনে দেওয়া আছে যে হচ্ছে লুকা পেসিওলি নাম দেওয়া আছে হিসাব বিজ্ঞানের জনকের। অ্যান্ড 4th নাম্বারের একটা অপশনে দেওয়া আছে ধরো হচ্ছে কে দেওয়া থাকতে পারে, অ্যাডাম স্মিথ, এভাবে করে দেওয়া। এখন তুমি অ্যাডাম স্মিথ চিনো না, অ্যাডাম স্মিথ কিন্তু চিনো না, ওকে, তুমি বা চিনো হয়তো এটা হচ্ছে অর্থনীতির জনক, এইগুলো তুমি জানো, তুমি ধরো এফ.ডব্লিউ. টেলরকে জানো, হেনরি ফিউলও জানো। সো এই দুইটা অপশন তুমি শুরুর দিকে কেটে দিবা, কেননা কেটে দিবা মানে আবার পরীক্ষার খাতায় কাটতে যেও না, তুমি বুঝে যাবা যে এই দুইটার অপশন অ্যান্সার না, কেননা তুমি জানো এফ.ডব্লিউ. টেলরকে আর হচ্ছে তোমার হেনরি ফিউলকে, তুমি এই দুইটা হচ্ছে জানো। সো এই দুইটাকে স্কিপ করে রাখবা। এরপর যেটা আছে লুকা পেসিওলি, একটু শোনা শোনা লাগে, আমি হিসাব বিজ্ঞানে মনে হয় লুকা পেসিওলির নাম শুনেছি, তোমরা এটা পিক করি। আর অ্যাডাম স্মিথ আমি হিসাব বিজ্ঞানে তেমন একটা দেখিনি, এটা মেবি আমি অর্থনীতিতে দেখেছি নামটা। এই ধরনের বিবেচনা করে তুমি যখন অপশন বিবেচনা করছো, এটাকে বলা হচ্ছে মূলত অপশন বিবেচনা করা, যখন এরপরে তুমি যখন লুকা পেসিওলি দাগাবে এটাই হবে তোমার রাইট আনসার। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে মূলত বলা হয় আমার অপশন বিবেচনা করা। আমি বাদবাকি যে রেস্ট অফ দ্য অপশন আছে 4টা অপশন বিবেচনা করা, আমি অ্যান্সার জানি না বা একটু কম শিওর, এই যে এই জায়গায় যে কম শিওর যে অপশনগুলো আছে, কম শিওর যে বিষয়গুলো আছে, বা যেগুলোর অপশন বিবেচনা করা মানে যেগুলো আমি একদম শিওরই না, একদম জানি না, সো ওগুলো দাগানোর সময় আমাকে কি করতে হয় যে হচ্ছে অপশনগুলো বিবেচনা করে দেন আমি ওগুলো
দাগিয়ে আসবো। আমি বেসিক জানি, আমি জানি এফডব্লিউ টেলরকে, হেনরি ফিওলকে, আর বেসিক জানি লুকা পেসিওলি যে হয়তো হিসাব বিজ্ঞানের জনক, আমি সেটা জানি না। সো আমি এই জন্য অপশন বিবেচনা করে এই জিনিসটা দাগাবে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। নর্মালি একটা সিনোনিম দেওয়া থাকে, ধরো জয়, জয়ফুল, ওকে। সো তুমি দেখছো কি যে অপশনে যে অপশনগুলো দেওয়া আছে তুমি ওগুলো একটু ফেমিলিয়ার মানে কি যে তিনটা অপশন হচ্ছে জয় বা খুশিকে বোঝাচ্ছে, কিন্তু আরেকটা অপশন স্যাডকে বোঝাচ্ছে। এখন সিনোনিম অ্যান্টোনিম দিতে বলেছে, তার মানে তিনটা অপশন হচ্ছে জয় বা হ্যাপিকে বোঝানো হচ্ছে। সো জয় মিনস তো হ্যাপি কিছু, তার মানে স্যাড যে অপশন সেটাই অপোজিট হবে। সো তিনটা অপশন হচ্ছে তুমি জানো যে এগুলো জয় বোঝাচ্ছে, তার মানে আরেকটা অপশন যেটা আছে সেটার ওয়ার্ডটার সাথে তুমি হচ্ছে পরিচিতই না, তার মানে সেটাই অ্যান্সার হবে। এই জিনিসগুলোকে বলা হয় অপশন বিবেচনা করা। লাইক চারটা অপশন দিবে, আমি অপশন বিবেচনা করব, আমি তিনটা অপশনের বেসিক জানি, একটা অপশন কি হবে সেটা আমার পরিচিত না। বিশেষ করে এগুলো তুমি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি অ্যান্সারগুলো করতে পারো। একটা সিনোনিম দেওয়া থাকে, বলে এটার কি, এটার অ্যান্টোনিম বলো, দেখা যায় কি তিনটা অপশন সিমিলার থাকে, এন্ড তিনটা অপশনগুলোর সাথে তুমি পরিচিত, এগুলো হ্যাপি বা জয়ফুল কিছু একটা বুঝাচ্ছে, কিন্তু আরেকটা অপশনকে তুমি দেখোইনি, কখনো চিনোই না। সো তিনটা অপশন যদি হ্যাপি বুঝায় তাহলে আরেকটা রেস্ট অফ দ্য অপশনই হবে তাহলে অ্যান্সার। এটাকে বলা হয় অপশন বিবেচনা করা। সো তুমি যেগুলো একদমই শিওর না, আর আর যেগুলো হচ্ছে একটু শিওর, কম শিওর বা একটু কনফিউশন আছে, সেগুলো এইভাবে অপশন বিবেচনা করে অ্যান্সার করবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে এই এতটুকু পর্যন্ত শেষ, তুমি কিভাবে একটা কোয়েশ্চেন পেপারকে ডিল করবা, এতটুকু পর্যন্ত যা বললাম কোয়েশ্চেন পেপারকে কিভাবে ডিল করবা। অ্যান্ড আরেকটা বিষয়ে থাকে কি, এটা আমি সাজেস্ট তেমন একটা করি না, তাও যদি পারো তাহলে তুমি কনফিউজড হওয়া যে দেখা যাচ্ছে কি যে আরেকটু একটা কি দুইটা আমার এমসিকিউ কম দাগানো হয়ে গিয়েছে, অপশন বিবেচনা করেও দেখছি অ্যান্সার বেরোচ্ছে না, তখন আন্দাজে একটা কি দুইটা দাগাবা, এর চেয়ে বেশি দাগাবে না। এটা আমি যদিও সাজেস্ট করি না, কেননা তুমি ভালো করে পড়ে যাবা, তুমি বেসিক ক্লিয়ার করে যাবা, তুমি অপশন বিবেচনা করে অ্যান্সার করবা। সো আন্দাজে দাগানোর পয়েন্টটা আসি না, বাট একটা কি দুইটা দাগাবা, যাতে ভুল হলেও যাতে বেশি মাইনাস মার্কিং না হয়, এই জন্য তোমরা একটা কি দুইটা আন্দাজে দাগিয়ে আসতে পারো, কিন্তু তাও চেষ্টা করবো ওগুলো অপশন বিবেচনা করে দাগিয়ে আসার। সো এইগুলো হচ্ছে আমার তিনটি স্টেপে আমি কিভাবে একটা কোয়েশ্চেন পেপারকে ডিল করতে পারবো। এবার আসি যেটা ফোর্থ নাম্বার বা যেটা লাস্ট যে বিষয়টা আমি লিখেছি, প্রশ্ন কি বের করতে বলেছে তা আগে দেখতে হবে। সো লাস্ট যেটা বিষয় সম্পর্কে তোমাদের আমি পরিচয় করাবো, আমি আমার অনেক ক্লাসে তোমাদের যখন এমসিকিউ সলভ করতে যাই, তোমরা সবসময় খেয়াল করবা আমি যখন তোমাদের এমসিকিউ সলভ করি আমি কিন্তু শুরুর থেকে পড়ি না, আমি শেষে কি বের করতে বলেছে, প্রশ্ন কি চেয়েছে আমি ওটা আগে পড়ি, সবসময় বলি। অ্যান্ড তোমাদেরকে ওটা করে দেখায়ও। যেমন তোমাকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, অ্যান্ড তোমাকে হচ্ছে যখন উপরে দেওয়া আছে ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, হ্যান ত্যান অনেক কিছু দেওয়া আছে। সো আমি কি করি সবসময় উপরের পয়েন্টগুলো না পড়ে লাস্টে প্রশ্নে আমাকে কি বের করতে বলেছে আমি সবসময় শুরুর দিক থেকে ওই দিকে পড়ি, দেন শুরুর থেকে পড়ি। এটার পিছনে একটা সাইকোলজি কাজ করে, যেটা আমার মনে হয়, এটা কোনো সাইন্টিফিক্যালি প্রুভড কিনা আমি জানি না, বাট যেটা আমার মনে হয় আমি যখন কোশ্চেনের শেষে কি বলতে চেয়েছে যখন আমি ওটা পড়ি, পড়ার পরে যখন আমি একদম শুরু থেকে কোশ্চেন পড়ি, তখন আমার মনে হয় যে আমার চোখ অটোমেটিকলি পিক করে কি আমাকে বের করতে বলেছে, তার জন্য কোন কোন এলিমেন্টসগুলো আমার লাগবে সেটা আমার চোখ অটোমেটিকলি পিক করে ফেলে। অ্যান্ড যেগুলো হয় কোয়েশ্চেনে প্রশ্নকর্তা আমাকে কনফিউশন করার জন্য দিয়েছে এক্সট্রা কিছু এলিমেন্টস, ওগুলো আপনা আপনি বাদ পড়ে যায়, যার ফলে আমার সময়টা একটু কম লাগে। যখন আমি প্রশ্নে কী চেয়েছে সেটা না পড়ে আমি যখন শুরুর থেকে পড়ে একবার পড়ে যাওয়ার পর কোয়েশ্চেন কী চেয়েছে পড়ার পরে দেন আমি আবার পড়ি, দেন আমার বের করতে কি বের করতে লাগবে, ওইটা বিকৃতপূর্ণ বের করতে কি উপাদান লাগবে, সেগুলো যখন করে আমার সময়টা একটু বেশি ক্ষেপণ হয়। তো আমি যখন আগে দেখব যে আমার প্রশ্ন কি চেয়েছে, আমার মস্তিষ্ক সজাগ হয়ে গিয়েছে যে আমার প্রশ্নে বিকৃতপণ্যের ব্যয় বের করতে বলেছে। তো আমার বিকৃত পণ্যের ব্যয় বের করতে কি কি লাগবে, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় আর সমাপনী মজুত পণ্য, এই তিনটা এলিমেন্টস লাগবে। এখন প্রশ্নের মধ্যে যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অলরেডি দিয়ে দেওয়া থাকে, তখন আমাকে ওইটা থেকে সমাপনী ব্যয় বাদ দিয়ে করে ফেলতে পারবো, আমার চোখ অটোমেটিকলি কেমন জানি ওটা পিক করে ফেলে। অ্যান্ড তোমরাও এই টেকনিকটা বাসায় ফলো করতে পারো। সো দেখবা কি যে ওটার থেকে ওইটা বেশি ফলপ্রসূ হয়। তাই দেখবা তোমাদের ক্লাস নেওয়ার সময় আমি ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় কি আমি কোশ্চেনটা কি চেয়েছে আগে পড়ি, দেন এলিমেন্টসগুলো পড়ি, কি কি উপাদান দেওয়া আছে, কি কি দেওয়া আছে সহায়ক উপাদান, ওগুলো পড়ি, তাহলে আমার কোয়েশ্চেনের টাইমটা একটু কম লাগে। সো এইভাবে তোমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করতে যাও তাহলে দেখবা কি সময়ও কম লাগবে, তুমি কোয়েশ্চেনটার বিপরীতে ওইভাবে ডিল করতে পারবা।
এন্ড দেখা যাবে কি যে তুমি রিভিশনেরও টাইম পাবা, ভালো করে ম্যাথমেটিক্যালস এই জিনিসটা ম্যাথ করার ক্ষেত্রে কি খুবই প্রয়োজন। এই জিনিসটা কিন্তু আমার মূলত ম্যাথের ক্ষেত্রে প্রয়োজন, যে ম্যাথে আমাকে কি চেয়েছে আমাকে আগে সেটা দেখে নিতে হবে। ম্যাথ সলভিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করতে হয়, সো ম্যাথ সলভিংয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালো করে দেখবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন এগুলো তো করবা হচ্ছে এক্সাম হলে বসে তুমি কোশ্চেন পেপারে সলভ করবা। এখন তোমার কোনো ধরনের ভালো প্রিপারেশন না থাকলে তুমি কি এক্সাম হলে বসে এগুলো ভালো করে সলভ করবা বা কোশ্চেন ভালো করে সলভ করবা? তোমার প্রিপারেশন না থাকলে তুমি কিন্তু অবশ্যই করতেই পারবে না। এই জন্যই আমাদের হালকেনস্টাইন টিম তোমাদের জন্য এমন দুটি কোর্স নিয়ে এসেছে, যেটা 2024 ব্যাচ এবং হচ্ছে তোমার আইবিএ 24 ব্যাচের জন্য আইবিএ রিভিশন কোচিং, এবং হচ্ছে তোমার এফবিএস জেইউ ইউনিটের জন্য তুমি যদি খুব ভালো একটা গুছানো একটা পড়ার পরিবেশ পেতে চাও বা একটা গুছানো সব কিছু মেটেরিয়ালস পেতে চাও, যার ফলে তোমার প্রিপারেশনটা যাতে ভালো হয় এবং সেই প্রিপারেশন অনুযায়ী তুমি যাতে কোশ্চেন পেপারটাকে সুন্দরভাবে ডিল করে একটা ভালো একটা অ্যান্সার করতে পারো, তার জন্য তোমাকে এখানে রয়েছে বিইউপি এবং জেইউর ইউনিটের জন্য তোমার 90টি রেকর্ডেড ক্লাস পাবে তুমি, সেই সাথে পাবে 50+ এক্সাম এবং হচ্ছে লাইভ ক্লাস। আর মেটেরিয়াল সাজেশন তো পাবে, বাংলা, ইংলিশ, ম্যাথ প্রিপারেশন। আমি তোমাদেরকে যেভাবে ম্যাথটা সলভ করতে বলেছি, এখানে একটা অপশন দিয়েছে তুমি কোয়েশ্চেন পেপারও সেভাবে দেখতে পারো, যে আচ্ছা এখানে ম্যাথগুলোকে এভাবে সলভ করে দেখি দেখি আমার টাইম কম লাগে কিনা অ্যান্ড খুব দ্রুত আমার ম্যাথগুলো সলভ হয়ে যায় কিনা। সো তোমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারো। সো এখানে স্বল্প সময়ে তুমি যদি এফবিএস এবং জেইউর ইউনিটে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, গুছানো একটা পড়ার পরিবেশ পেতে চাও বা গুছানো মেটেরিয়ালস পেতে চাও, তাহলে অবশ্যই এই জায়গায় এখনই এনরোল করে ফেলো। এছাড়াও রয়েছে আইবিএর ভর্তি কোচিংয়ের জন্য প্রায় 5টি লাইভ ক্লাস এবং 37+ রেকর্ডেড ক্লাস। সো দেরি না করে এখনই কোর্সগুলোতে এনরোল করে নাও। আশা করছি খুব গুছানো একটা পড়ার মেটেরিয়ালস পাবে অ্যান্ড তোমাদের যে গ্যাপিং এবং দুর্বলতার যে জায়গাগুলো আছে সেগুলোও খুবই সলভ হয়ে যাবে। অ্যান্ড এগুলো সলভ করে তুমি কোয়েশ্চেন ব্যাংক এই টেকনিক্সগুলো ফলো করে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দেখতে পারো। টাইমিং অন করে তুমি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করতে পারো। সেই ছাড়াও তুমি হচ্ছে পরীক্ষার হলের এক্সামেও এই টেকনিক্সগুলো ফলো করতে পারো। সো আশা করছি তোমাদের কিছুটা হলেও এই টেকনিক্সগুলো উপকারে আসবে। আজকের জন্য এখানেই শেষ। নমস্কার।